Welcome to Chartage. I am Propdex Trader and your mentor Orko. তো আজকে আমরা 15ই ডিসেম্বর 2025-এর টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখি যে ইন্ডেক্স, সেক্টর, কমোডিটি, গ্লোবাল মার্কেট, ক্রিপ্টো মোটামুটি কোথায় প্লেস আছে, ঠিক আছে, এবং আগামী 3-4 দিন কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিতে পারে, ঠিক আছে। তো এটা কোনোভাবেই বাই বা সেল কোনো রেকমেন্ডেশনের ভিডিও নয়, এটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস ডিসকাস করার জন্য তৈরি করা হচ্ছে। সো আপনারা ট্রেড নেওয়ার আগে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে যারা সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের পরামর্শ নিয়ে করতে পারে, ঠিক আছে। তো শুরু করা যাক। নিফটি আমরা আজকে দেখছি যে গ্যাপ ডাউন একটা ওপেন হয়েছিল মানডে, মোটামুটি 110-15 পয়েন্টের। তো সেখান থেকে একটা রিকভারি এসছে, ঠিক আছে, এবং 10 এবং 20 মুভিং অ্যাভারেজ দুটোর ওপরে ক্লোজ হয়েছে। কালকের যে হাই সেটাকে কিন্তু আজকে ক্রস করতে পারেনি। তো টেকনিক্যালি আজকে লোয়ার হাই লোয়ার লো বানিয়েছে, কিন্তু আজকে একটা নিচের থেকে আমরা শার্প রিকভারি কিন্তু দেখেছি নিফটিতে, ঠিক আছে। তো এটা নিফটির জন্য সাইডওয়েজ টু বুলিশ আমরা বলা যেতে পারে। তবে ওভারঅল যতক্ষণ না কালকের হাইকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো তেজির ভিউ না রাখাটাই বেটার। এবার কালকের যে হাই মানে মোটামুটি 26,050 থেকে 26,100, এখানে একবার আমাদের রেজিস্ট্যান্স নিতে পারে। প্রথমত যদি এটার উপরে গ্যাপ আপ ওপেন হয় বা কোনোভাবে এটার উপরে যায়, তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে কিন্তু 26,170 থেকে 26,200, ঠিক আছে। এই দুটো আমাদের নিয়ারেস্ট রেজিস্ট্যান্স আছে, এবং তার উপরে 26,330 কিন্তু প্লেস আছে। আর নিচের দিকে যদি মার্কেট আসে তাহলে প্রথমত সাপোর্ট কোথায় নেবে, যেখানে মাল্টিপল টাইম আমাদের কাজ হচ্ছে মার্কেটে, যেখানে সাপোর্ট নিচ্ছে বারবার 25,900, 25,900 এখানে একটা সাপোর্ট নিতে পারে, এবং এটাও যদি স্লিপ করে তাহলে কিন্তু 25,750 থেকে 25,800 এখানে একটা আমাদের সাপোর্ট লেভেল দেখতে পারি। কারণ কি, এখানে 50 মুভিং অ্যাভারেজ ডেইলি প্লেস আছে। একবার আমরা ইন্ট্রাডে ভিউ দেখে নিই। আজকে মার্কেটে যে একটা সকালে একটা ভলেটাইল একটা ক্যান্ডেল আওয়ারলিতে তৈরি হয়েছে, তারপর থেকে আমরা একটা রিকভারি দেখেছি ওপরের দিকে, ঠিক আছে, কিন্তু কালকের যে হাই সেটাকে কিন্তু ব্রিজ করতে পারেনি। তো কালকের হাইয়ের কাছে বা ওই 26,060-এর কাছে কীভাবে কাজ করে সেটা দেখব। তো ইন্ট্রাডেতে আমরা দেখছি যে যেখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটাকে ফুলফিল করেছে, এবং শেষের 3 ঘন্টা মোটামুটি একই জায়গায় সাইডওয়েজ মোটামুটি 26,000-কে নিচে হোল্ড করেছে, ওপরে 26,050-কে কিন্তু ব্রিজ করেনি, ঠিক আছে। এখান থেকে আমাদের তেমন কোনো আলাদা ভিউ তৈরি হচ্ছে না। তো এখানেও নিফটি 15 মিনিটের চার্টেও আমরা দেখছি এই 26,050 থেকে 26,050, 60, 70, 26,100 এখানে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। এবার নিচের দিকে যদি আসে তাহলে আমাদের একটা ফার্স্ট সাপোর্ট হতে পারে কিন্তু 26,970-এর আশেপাশে, ঠিক আছে, 15 মিনিট চার্ট অনুযায়ী, এবং নিচের দিকে আমরা দেখব কিন্তু 25,900। দ্যাটস ইট। নিফটি থেকে আমরা এটাই ভিউ পাচ্ছি। এবার আমরা যাব ইন্ডিয়া ভিক্সটা একবার দেখব। ইন্ডিয়া ভিক্স 10-এর কাছেই আছে। আজকে একটা আপসাইড স্পাইক হয়েছিল, কিন্তু ট্রেড অলমোস্ট কালকের যেখানে ক্লোজিং আছে সেখানেই হচ্ছে, মানে ইন্ডিয়া ভিক্সে তেমন কোনো মেজর চেঞ্জ আসেনি। মিড ক্যাপে আমরা কি দেখছি, মিড ক্যাপে আমরা দেখছি যে যেখানে ওপেন হয়েছে তার থেকে কিন্তু মার্কেট অনেকটা নিচে এসছে। এখানে কিন্তু আওয়ারলি চার্ট বা 15 মিনিট চার্টটা ইম্পর্টেন্ট হবে। এখানে আমরা 15 মিনিট চার্ট কেন দেখতে এলাম, 15 মিনিট চার্টে আমাদের যখন মার্কেট ওপেন হয়েছে মোটামুটি কিন্তু অলমোস্ট একই জায়গায় কালকে যেখানে ক্লোজ হয়েছিল ফ্রাইডেতে সেখানেই ওপেন হয়েছে, কিন্তু সেই ওপেন হওয়ার পর একটা শার্প ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম 9:30 বা 9:45 পর্যন্ত। তারপর পুরো দিন কিন্তু যতটা ফল হয়েছিল সেটা কিন্তু পুরোটা রিকভার করে নিয়েছে, ঠিক আছে। তো মিড ক্যাপে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য সাইন অফ স্লাইটলি স্ট্রেংথ, ঠিক আছে, কিন্তু কালকের হাইয়ের ওপরে এবং পার্টিকুলারলি 22,230-এর ওপরে গেলে তবেই কিন্তু এখানে একটা তেজি হতে পারে বা একটা বুলিশ সাইড আমরা দেখতে পারি, ঠিক আছে। এবং বেয়ারিশ সাইডে এই 50 মুভিং অ্যাভারেজ 22,000 এটা কিন্তু একটা সাপোর্ট, এবং তার নিচে যদি ব্রিজ হয় 25,960
একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট। যদি স্লিপ করে তাহলে কিন্তু নিচের দিকের লেভেল আমরা দেখতে পারি। স্মল ক্যাপ একটা যখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ডাউন ট্রেন্ড থেকে একটা ইম্পর্টেন্ট জোনের কাছে, ক্লাস্টারের কাছে দাঁড়িয়ে আছে। সেটা হলো যেটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, যেখান থেকে ব্রিজ করে নিচের দিকে নেমেছিল 16,500, সেই 16,500 কাছে কিন্তু দাঁড়িয়ে আছে। জেনারেলি কী হয়, যখনই একটা ট্রেন্ড চলে তো সেখানে একটা পুল ব্যাক হয়। এই 25,500 16,500 ওপরে যদি গিয়ে ক্লোজ করে এবং তার উপরে যদি কাজ শুরু হয় তবেই আমরা সেটাকে বলবো রিভার্সাল, এবং এখান থেকে যদি 16,500 থেকে আবার নিচের দিকে যায় তাহলে এটা কিন্তু একটা পুল ব্যাক হিসাবেই আমরা ধরবো। ঠিক আছে, তবে 16,500টা একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। এখানে এখনও পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডই আছে, ডাউন ট্রেন্ডের মধ্যে এখন একটা পুল ব্যাক দেখতে পাচ্ছি। নিফটি মাইক্রো ক্যাপেও তাই, একটা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড, তারপরে একটা আমরা পুল ব্যাক দেখছি 10 মুভিং অ্যাভারেজ, এরপরে 20 মুভিং অ্যাভারেজ, তারপরে আমাদের যেটা ব্রেক ডাউন জোন সেই লেভেলগুলো আছে। যেহেতু ওখানে তেমন কোনো আমরা স্ট্রেংথের সাইন পাচ্ছি না, সেহেতু কুইকলি কন্টিনিউ করছি। আর আমরা উইকেন্ড ভিউ যেহেতু একটা ব্রডলি ডিসকাস করি, সেহেতু আজকে একটা কুইক ডিসকাশন করছি। নিফটি ব্যাঙ্ককে আমরা আজকে দেখছি 10-20 মুভিং অ্যাভারেজের ওপরে গিয়েই ক্লোজ হয়েছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর। তো এটাও একটা ওয়ান অফ দ্য সাইন অফ স্ট্রেংথ, এবং নিফটি ব্যাঙ্ক কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেক্টর অ্যামং দ্য আদার্স বা অ্যামং দ্য অল সেক্টরস। ঠিক আছে, তো নিফটি ব্যাঙ্ক আমাদের নজরে রাখা দরকার। সেম অ্যাজ নিফটি ব্যাঙ্ক যেহেতু আমাদের নজরে থাকবে, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসকেও অবশ্যই ট্র্যাকে রাখতে হবে, কারণ মোটামুটি একই সেক্টরের বিভিন্ন দুটো ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। তো ঠিক আছে, নিফটি আইটিতে কিন্তু আবার নিফটি আইটি আমরা গত কিছুদিন ধরে, মোটামুটি 8-10 দিন ধরে কন্টিনিউয়াসলি ডিসকাস করছি যে নিফটি আইটিতে কিন্তু একটা স্ট্রেংথ আছে। এখন কিন্তু এটা কিন্তু উইক না। এবার নিফটি আইটিকে আমাদের দেখতে হবে যে এটার প্রিভিয়াস হাইয়ের কাছাকাছি গিয়ে কীভাবে রিঅ্যাক্ট করে, 39,400 কাছে গিয়ে কীভাবে রিঅ্যাক্ট করে, ততদিন পর্যন্ত কিন্তু এখানে স্ট্রেংথ আছে। নিফটি অটোকে আমরা দেখছি যে মোটামুটি অল টাইম হাইয়ের কাছেই কন্টিনিউয়াসলি কনসলিডেট করছে। কত দিন ধরে কনসলিডেট করছে? সেই সেপ্টেম্বর থেকে শুরু করে এই ডিসেম্বর, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি 3 মাস এই অল টাইম হাইয়ের কাছে কিন্তু কনসলিডেট করছে। এটা কিন্তু বেশ ভালো, মানে একটা এবার যদি আমাদের কোনো পজিটিভ বুস্টার বা একটা সিগন্যাল আসে সেখান থেকে কিন্তু নিফটি অটো ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, তো নিফটি অটোতে কিন্তু এখন একটা সাইডওয়েজ জোনের মধ্যেই আছে, তেমন কিছু নেই, কিন্তু একটা হতে পারে, তেমন একটা প্রবাবিলিটি আছে। নিফটি ফার্মা এখন একটা কনসলিডেশন বা একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আবার ঢুকে গেছে। এবার এখন যদি মোমেন্টাম আসে তখন আমরা এটাকে নিয়ে আরও ডিটেলে ডিসকাস করব। নিফটি মেটালে আমরা ফ্রাইডেতে দেখেছিলাম একটা স্ট্রং একটা ক্যান্ডেল, একটা 2.5%-এর আমরা একটা ক্যান্ডেল দেখেছিলাম। আজকে আমরা দেখছি যে একটা সাইডওয়েজ জায়গায় আছে, 0.15%-এই অনলি ওপরে আছে। তো নিফটি মেটাল এখন আমরা বুলিশ ভিউ নিয়েই চলবো নিফটি মেটালে। ঠিক আছে, কিন্তু নিফটি মেটালে আরেকটা জিনিস আমাদের নজরে রাখতে হবে বা ট্র্যাকে রাখতে হবে, সেটা হলো এই ওপর থেকে যে আমাদের ডাউন ট্রেন্ড লাইনটা আসছে সেটার কিন্তু এখন ওপরে ট্রেড করছে। ঠিক আছে, তো যতদিন পর্যন্ত এটার ওপরে আছে ততদিন পর্যন্ত ঠিক আছে বুলিশ। এবার 10,700 থেকে শুরু করে একটা 10,700, একটা 10,850, সেই দুটো আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস আমরা লাস্ট 2 দিন দেখছি যে 50 মুভিং অ্যাভারেজে একটা সাপোর্ট। এবার 50 মুভিং অ্যাভারেজের সাপোর্টটা যদি কন্টিনিউ করে তাহলে এখানে একটা যে কোনো ট্রেন্ডে কী হয়, একটা যখন আপ ট্রেন্ড হয় একটা তারপর পুল ব্যাক আসে। তো এটা একটা অনেক বড় একটা পুল ব্যাক এসেছিলো, বা এটাকে আমরা বলতে পারি যে প্রাইস কারেকশানও এটাকে বলতে পারি, এটাকে শুধুমাত্র পুল ব্যাকের তকমা দিলে হয় না। কিন্তু এইবার যেটা কন্টিনিউয়াসলি যেটা হায়ার হাই যেটা করেছে, তারপর কিন্তু 50 মুভিং অ্যাভারেজে এখনও পর্যন্ত একটা পুল ব্যাকেরই সাইন আছে। ঠিক আছে, মাঝখানে আমিও যখন একটু 50 মুভিং অ্যাভারেজের থেকে নিচের দিকে যাচ্ছিলো তখন আমিও একটা বিআরডিস ভিউ নিয়েই চলছিলাম, কিন্তু এখন আমি 50 মুভিং অ্যাভারেজের ওপরে যেহেতু এখন ট্রেড করা 2 দিন ধরে শুরু করেছে এবং হোল্ড করছে খুব সুন্দর করে, আজকে যে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, তো এখানে আমরা কিন্তু ভিউটাকে ডাউন ট্রেন্ড থেকে একটা সাইডওয়েজ টু বুলিশ বা এখন এই প্রিভিয়াস হাই পর্যন্ত কিন্তু যেতে পারি। ঠিক আছে, এখানে আবার 3-4%-এর একটা বুলিশ সাইড আমরা দেখতে পারি।
ঠিক আছে, কিন্তু সেটা স্টক বেসিসে আবার সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। নিফটি এফএমসিজি একটা কিন্তু সাপোর্টের কাছে আছে এবং আজকে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তবু এখন নিফটি এফএমসিজিতে ওভারঅল যদি কোনো স্টক আমরা পাই যেটা সাপোর্টের কাছে আছে খুব লো রিস্কে, সেইগুলোতে আমরা তেজি খুঁজতে পারি, কিন্তু অবশ্যই স্ট্রিক্ট স্টপ লসের সঙ্গে। ঠিক আছে, নিফটি রিয়ালিটিও একটা ডাউন ট্রেন্ডের পরে যে প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল ছিল, প্রিভিয়াস সাপোর্ট নিয়ে এটা কিন্তু দেখুন মোটামুটি যদি আমরা আগস্ট থেকে দেখি তাহলে আগস্ট থেকে 1 2 3 4 5 টাইম সাপোর্ট, এবং যদি পিকচার পারফেক্ট সাপোর্ট নিতে হয় তাহলে 3বার কিন্তু পরপর সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এবার হিসাব অনুযায়ী যেটা আমাদের একটা সাপোর্টের জোন হিসাবে নিতে হয়। ঠিক আছে, তো এখানে যদি একটা মোটামুটি একটা সাপোর্ট জোন দেখি, তো এখানে মোটামুটি 5বার কিন্তু সাপোর্ট নিয়েছে। এইবার এই রিসেন্ট টাইমে কিন্তু একবার ব্রিজ করে নিচে এসেছিলো, কিন্তু ওপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু আমাদের দেখতে হবে যে এটা কিভাবে কি প্লেস হয় এবং কিভাবে কাজ করে। এরপর নিফটি কনজিউমার ডিউরেবিলিটি, বাকিদের সাথে নিফটি কনজিউমার ডিউরেবিলিটিতেও একটা পুল ব্যাক দেখছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্রেন্ডের আমরা চেঞ্জ দেখছি না। এখানে আমরা লাফিয়ে গিয়ে ট্রেড নেওয়ার থেকে একটু দূরেই থাকাটা বেটার হবে আর একটু মুভমেন্ট দেখার পরেই। এবার যারা রিভার্সাল ট্রেডার তারা এতদিন হয়তো ট্রেড নিয়ে নিয়েছেন, কিন্তু আমি পার্টিকুলারলি যেহেতু মোমেন্টাম ট্রেডার, সেহেতু আমি মোমেন্টামের জন্য ওয়েট করব। ঠিক আছে, নিফটি পিএসইউ ব্যাংক 3-4 দিন ধরে আমরা একটা জায়গায় দেখছি যে প্রাইসটা হোল্ড করছে। এখান থেকে যদি প্রাইস না কারেক্ট হয় বা নিচের দিকে না আসে, তাহলে এখান থেকে আবার একটা সাইড ওয়েস একটা জোন বা একটা কনসলিডেশন আমরা দেখতে পারি। তো ওভারঅল আমরা মার্কেট থেকে কি দেখলাম, যে ব্রডার মার্কেট আমাদের নিফটি, ব্যাংক নিফটি এবং নিফটি মিড ক্যাপ ওভারঅল স্ট্রং হিসাবেই এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে আজকের ডেটে। কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে একটা পুল ব্যাক এসছে, কিন্তু সেটা রিভার্সাল কিনা সেটা আমরা লক্ষ্য করে পরে দেখব। ঠিক আছে, এরপরে আমরা আর সেক্টর ওয়াইজ একটা পুল ব্যাক আসছে, কিন্তু সেটা আমরা এখনও পর্যন্ত কিন্তু লাভ মেরে ট্রেড নেব না, নিলেও সেটা লার্জ ক্যাপ মিড ক্যাপের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। এবার আসি গ্লোবাল মার্কেটে। গ্লোবাল মার্কেট ওভারঅল অল টাইম হাইয়ের কাছে একটা কনসলিডেশন দেখছি মোটামুটি লাস্ট 8-10 দিন ধরে। এবার কনসলিডেশনটা আপসাইডে ব্রেক করবে না ডাউন সাইডে যাবে সেটা আমাদের দেখতে হবে। ডাউন সাইডে 50 মুভিং অ্যাভারেজ খুব ইম্পর্টেন্ট একটা জোন হিসাবে কাজ করবে। সেম একইভাবে প্লেস আছে ডাউ জোন্স কিন্তু অল টাইম হাই টাচ করেছিল থার্সডেতে, কিন্তু তারপর আমরা দেখছি যে 2 দিন একটু কারেক্ট হয়েছে। ঠিক আছে, এবং এটা স্ট্রং আছে এক কথায়। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে ট্রেড করি না, সেহেতু আমরা শুধুমাত্র একটা ব্রডার ভিউ নেবো। এটা স্ট্রং আছে মোটামুটি, ইউএস মার্কেট স্ট্রং আছে। কিন্তু ন্যাসডেক মোটামুটি 50 মুভিং অ্যাভারেজের কাছে একটা পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে যদি নিচের দিকে আসে, ন্যাসডেক যদি নিচের দিকে আসে, তাহলে কিন্তু S&P 500 নিচের দিকে আসার প্রবাবিলিটি খুব বেশি, কারণ ন্যাসডেকের ওয়েটেজ S&P 500-এ অনেকটা বেশি, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিকে ইউএস ডলার ইন্ডেক্স মোটামুটি 98-এর কাছে এসে ট্রেড করছে। তার মানে কি, এটা ইকুইটি মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। অন্যদিকে আমাদের পেন পয়েন্টটা কোথায় তৈরি হচ্ছে, সেটা হলো USD INR, সেটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে কিন্তু উইক হতে চলে যাচ্ছে। ঠিক আছে, 89 থেকে কিন্তু 90.7 এর ওপরে কোথায় রেজিস্ট্যান্স আছে আমার জানা নেই, কারণ এই লেভেলে মানে এটা এক্সটেন্ডেড হয়ে গেছে। এবার এক্সটেন্ডেড লেভেলের রেজিস্ট্যান্স বলাটা একটু টাফ, কারণ এটার উপরে কতটা যেতে পারে, কিন্তু এখানে যদি নিচের দিকে আসে তাহলে 90 পর্যন্ত একটা লেভেল আসতে পারে। ঠিক আছে, এবার ওপরের দিকে খোলা জায়গা আছে, যেহেতু আমরা এখানেও এখনও ট্রেড করা আমাদের ব্যান আছে, সেহেতু অতটাও মাথার খাটিয়ে লাভ নেই। তবে একটা ভিউটা নেওয়া দরকার। USD INR কিন্তু আমাদের উইক আছে, INR কিন্তু উইক হচ্ছে। ঠিক আছে, 90.7 চলে গেছে। অন্যদিকে গোল্ড ফিউচার কিন্তু অল টাইম হাই যেটা আগের ছিল 1,35,600, সেই লেভেল থেকে কিন্তু ফ্রাইডেও একটা রিট্রেসমেন্ট বা নিচের দিকে কারেকশান দেখেছিলাম, সেম মোটামুটি একই লেভেল থেকে, এবং আজকেও আমরা দেখছি কিন্তু সেই লেভেলটা ব্রিজ করেনি। এবার যদি 1,35,000 যদি ব্রিজ করে, তাহলে আমরা কিন্তু 1,40,000 বা আমরা যেটা আগের দিন দেখেছিলাম যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের যেটা টার্গেট লেভেল 1,41,000 আসতে পারে।
অন্যদিকে সিলভারের যে ফিউচার বা আমরা সিলভার কি দেখছি, 2 লাখে একবার টাচ করে 2,01,600 টাচ করে কিন্তু 3 দিন সেখানেই কনসলিডেট করছে। ঠিক আছে, এটাও একদিক থেকে মোটামুটি এক্সটেন্ড হয়ে গেছে। এবার এক্সটেন্ডেড মার্কেট কতটা এক্সটেন্ড হবে সেটা বলা খুব কঠিন, মেনলি মোমেন্টাম ট্রেডারদের ক্ষেত্রে, কারণ আমরা বিশ্বাস করি যেটা উপরের দিকে যাচ্ছে সেটা আরও উপরের দিকে যাবে। কিন্তু যেহেতু একটা শর্ট টার্মে অনেকটা উপরে গেছে বা একটা এক্সটেন্ডেড হয়েছে, তবে আমরা এখানে একটা কনসলিডেশন দেখতে পারি বা একটা পুল ব্যাক নিচের দিকে দেখতে পারি বা এখানে একটা কনসলিডেশন দেখতে পারি। ঠিক আছে, অন্যদিকে ক্রুড আমরা দেখছি যে অলমোস্ট সাপোর্টের কাছে বা 5100-র কাছাকাছি এসে ট্রেড করছে, 5150। তো এটা ঠিক আছে, এটাতেও তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। ন্যাচারাল গ্যাস আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি যে উপরের দিকে 500 লেভেল আমাদের দেখিয়েছিল, 500-এর লেভেল, সেখান থেকে কিন্তু অলমোস্ট 25% প্রাইস কিন্তু কারেকশান কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, এবং কোথায় এসে ট্রেড করছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রেড করছে 370-এ। ঠিক আছে, 370 কিসের লেভেল, যেখান থেকে এই 370 থেকে বেরো 500 হয়েছিল, সেই লেভেলটাই কিন্তু আবার আমরা প্রাইস কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 370-এর লেভেলে কিন্তু একটা সাপোর্ট কিন্তু আসতে পারে। এবার 370-এর যদি একটা সাপোর্ট আসে, সেখান থেকে মার্কেট বাড়লেও বাড়তে পারে। ঠিক আছে, আর যদি 370-এর যদি নিচে আসে, তাহলে আমরা এই 340, 322 বা 20 এবং 313 এইগুলো কিন্তু এই লেভেলগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে যে ন্যাচারাল গ্যাসকে আমার পক্ষে এখন প্রেডিক্ট করা অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে, এবার শুধুমাত্র আমরা এখানে লেভেল বলতে পারি, এবার সেই বেসিসে ট্রেড করা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে, এবং প্রেডিক্ট করাও সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে আমি শুধু এটুকু বলে দিই। অন্যদিকে বিটকয়েন কী করছে, বিটকয়েনে আমরা কালকেই বললাম যে এখানে যেন কেউ লোয়ার লেভেলে যদি বাই করতে হয়, একটা ডিসকাশন আমরা করেছিলাম যে স্টপ লস লেখে করার দরকার, কিন্তু সেটা কিন্তু হিট করে গেছে। তো এখন বিটকয়েনে আমরা দেখব যে আগের যে সাপোর্ট লেভেলটা আমাদের ছিল মোটামুটি 85,800 থেকে 86,000, এখানে কিভাবে রিয়্যাক্ট করে, তারপর আমরা সেইভাবে ডিসিশান নেব। ঠিক আছে, এখনও পর্যন্ত এটাও ইনডিসাইসিভ ওয়েতেই আছে, এবং যদি 85,900 বা 86,000 ব্রেক করে, তখন হয়তো আবার একটা বেয়ার সাইডে মোমেন্টামও আসতে পারে। তবে এখন বুলিশ কোনো ভিউ আমার নেই বা চার্ট বলছে না। ইথেরিয়ামেও তাই, একটা 200 মুভিং অ্যাভারেজে একটা আমাদের পুল ব্যাক দেখেছিলাম, তারপর থেকে একটা ডাউন ট্রেন্ডই চলছে। ঠিক আছে, তো ওভারঅল আমরা দেখলাম যে 15ই ডিসেম্বর কীভাবে নিফটি এবং ইন্ডেক্স এবং বাকি ব্রডার মার্কেট কোথায় প্লেস আছে টেকনিক্যালি। আবারও শেষ করার আগে বলি যে এটা কিন্তু কোনো রকম বাই সেল কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা কিন্তু ট্রেড নেওয়ার আগে 10 বার ভেবে নেবেন, কারণ টাকাটা আপনার ইনভেস্ট হচ্ছে, আমার না। ঠিক আছে, তো ক্লাস ভালো লাগলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাবেন। যদি 18 মিনিট দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন দেখবেন, আমরা প্রতিদিনই চেষ্টা করি যে মার্কেটের অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস আপলোড করার। হয়তো 1-2 দিন কোনো কারণে ব্যস্ততার কারণে বাদ চলে যায়, কারণ এটা আমরা কোনোভাবেই আগে থেকে বানানো তো সম্ভব না, সেই জন্য। তো চেষ্টা করবেন প্রতিদিন দেখার এবং পুরো ক্লাসটা দেখার এবং সেটাকে নোট ডাউন করে রাখার, এতে আপনারাই খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, বাই।